রাধা, ও রাধা মা, কোথায় কোথায় মা তুই? এই দেখ, আমি তোর জন্য কি নিয়ে এসেছি। কি রে মা, কই রে তুই? কি গো রাধার মা, তুমি কিনা চোখের সামনে উঠোন ঝাড়ু দিচ্ছ, অথচ রাধা কোথায় আছে সেটাও আমাকে বলছো না। আমি আর কি বলবো বলো তো? তোমার মেয়ে কি আর একটা মুহূর্ত বাড়িতে থাকে নাকি? হ্যাঁ, তাছাড়া সে কোথায় যায় না যায় সেটা কি আমাকে বলে যায় নাকি? হ্যাঁ, দেখো গে, তোমার মেয়ে কোন বন বাজারে গিয়ে ঘুরে বেড়াচ্ছে। আহা গিন্নি, তুমি আবার এভাবে কেন বলছো বলো তো? বাচ্চা একটা মেয়ে, এখনই তোর ঘুরে বেড়ানোর সময়। তুমি মেয়েটাকে নিয়ে এমন কটু কথা বলো না তো। কাকে তুমি নিজের বাচ্চা বলছো শুনি? আর দুদিন পরে তো তোমার মেয়ের 18 বছর পূর্ণ হবে। মেয়ের বিয়ে না দিয়ে খেলনা পুতুল এসব নিয়ে তুমি থাকছো। আমি তোমাদের বাবা মেয়েকে আর কিচ্ছুটি বলবো না। তোমায় আর বলতে হবে না গো গিন্নি, আমি গিয়ে আমার মেয়েটাকে খুঁজে নিয়ে আসছি। এদিকে রাধা জঙ্গলে ঘুরতে থাকে। একে কে বটগাছ, এ আবার তোমার কি অবস্থা হয়েছে বলো তো দেখি? চারদিকে আগাছা দিয়ে ভরে গেছে। বলি, তোমার কষ্ট হচ্ছে না বটগাছ? কষ্ট তো হচ্ছেই, কিন্তু তুমি তো বেশ কিছুদিন থেকে এখানে আসোই না। আমি আর কাকে বলবো আমার আগাছাগুলো পরিষ্কার করে দেওয়ার জন্য? তাছাড়া কেই বা আছে বলো তোমার মতো এমন দয়ালু? তুমি কেঁদো না গো, আর কষ্ট পেও না। আমি যখন তোমাকে একবার দেখেছি, তখন আমি তোমার সব আগাছাগুলো পরিষ্কার করে দিচ্ছি। রাধা, মা রাধা, কোথায় মা তুই? কোথায় গেলি? রাধা। এই রে, বাবা তো মনে হচ্ছে এদিকেই আসছে। বটগাছ, আমি কিন্তু তোমার সব আগাছাগুলো পরিষ্কার করে দিয়েছি। তোমার হয়তো আর কষ্ট হবে না গো। এবার আমি চলি গো, আমার বাবা যে এদিকেই আসছে। এই যে মা রাধা, তুই এই ঘন জঙ্গলে কি করছিসটা কি বলতো? আর আমি তো ওদিকে তোকে ডেকে ডেকে একদম অস্থির হয়ে যাচ্ছি। ও কিছু না বাবা, আমি তো এমনিতেই এই জঙ্গলটা ঘুরে দেখতে এসেছিলাম। তা বলছি বাবা, তুমি আমাকে এভাবে ডাকাডাকি কেন করছো? তুমি কি আমার জন্য কোনো কিছু নিয়ে এসেছো বাবা? সেটা তো তুই আমার সঙ্গে বাড়িতে গেলেই বুঝতে পারবি। এবার তাড়াতাড়ি বাড়ি চল মা, তোর মা যে বাড়িতে রেগে একদম আগুন হয়ে আছে। বাবা, তুমি কি না আমার পছন্দের পুতুল নিয়ে এসেছো বাবা? আমার যে কি খুশি লাগছে। এমন পুতুলই তো আমি চেয়েছিলাম বাবা। তুমি একদম আমার পছন্দ মতোই পুতুল নিয়ে এসেছো। হ্যাঁ হ্যাঁ, তোর বাবা তো তোকে পুতুল নিয়ে এসেই দেবে। বর নিয়ে আসার বয়সে তুই এখন বসে বসে পুতুল খেলবি। তোদের বাবা আর মেয়ের এমন বাচ্চামো দেখলে গাটা একদম জ্বলে যায়। আহা গিন্নি, মেয়ের জামাই নিয়ে তুমি অত ভেবো না তো। আমি আমার মেয়ের জন্য রাজপুত্রের মতো ছেলে নিয়ে আসবো, তুমি দেখে নিও। হয়েছে হয়েছে, থাক। নিজের বাড়িতে ফুটো ছাড়া আবার আনবি নাকি রাজপুত্র? যত সব। তোমাদের যা ইচ্ছে হয় তোমরা তাই করো। অযথাই কথা বলে নিজের মাথাটা আমি আর খারাপ করতে চাই না। এসব কথা বলে সুজাতা সেখান থেকে চলে যায়। আর এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। এরপর একদিন পাত্রপক্ষ রাধাকে দেখতে আসে। মেয়েটা তো দেখতে ভারী মিষ্টি, একদম পরীর মতো। মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে। তবে বলছি কি দাদা, এবার না হয় আমরা পণ্যের ব্যাপারে কথা বলি। পণ? বলছি কি দিদি, আপনি তো আমার ঘর বাড়ির অবস্থা দেখে বুঝতে পারছেন আমি আসলে কতটা গরিব। তবে আমি পণ কি করে দেব দিদি? পণ দিতে পারবেন না তো বড় বাড়িতে মেয়ের বিয়ে দিতে কেন চাচ্ছেন শুনি? ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা মোটেও উচিত নয়। একেই তো মেয়ের বয়স বেশি, তার উপর কিনা আবার পণ দেবে না। না 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 না, পণ ছাড়া যে আমি কিছুতেই আমার ছেলের বিয়ে দেব না। হুম। চল বাবা চল, এক্ষুনি এখান থেকে চল। চল বলছি। দেখেছো কি হলো? আমি আগেই বলেছিলাম বয়স থাকতে মেয়েটার বিয়ে দিয়ে দাও, কিন্তু আমার কোনো কথাই তো তুমি শোনোনি। এখন হলো তো? দেখলে তো তুমি, তুমি দেখলে তো পাত্রপক্ষ মুখের উপর কত কি বলে চলে গেল। আহা মা, তুমি দেখছোই তো বাবা কত চিন্তা করছে। তার উপর কিনা তুমি বাবাকে এভাবে কথা শোনাচ্ছ। বাবা, তুমি এত চিন্তা করো না তো। আমার বিয়ে না হলেই তো ভালো। আমি ইচ্ছে মতো বনে বাজারে ঘুরে বেড়াতে পারবো। গাছ, প্রকৃতি, পশু পাখি সবার সঙ্গে সময় কাটাতে পারবো। এই চুপ কর, একদম বনে বাজারে ঘোরার নাম মুখে নিবি না। এভাবে বনে বাজারে দস্যির মতো ঘুরে বেড়ানোর কারণেই তো তোর কপালটা এমন পুড়েছে। সুজাতার কথা শেষ হতে না হতে সেখানে একটা পরী আসে। আর পরীকে দেখে তো সকলে বেশ অবাক হয়ে যায়। অবাক হওয়ার কিছু নেই গো, তোমরা হয়তো আমাকে কখনোই দেখোনি, কিন্তু আমি প্রতিনিয়তই তোমাদের ওপরে নজর রাখছিলাম। বিশেষ করে রাধার উপর নজর রাখতাম, কারণ রাধা যে প্রকৃতি প্রেমী মেয়ে। আর তোমরা কিনা রাধার বিয়ে নিয়ে ভাবছো,
আমি তো রাধাকে চোখে চোখে রেখেছি, কারণ আমার পালিত ছেলের বউ বানাবো বলে। এতদিন থেকে যে আমি রাধাকে নজরে নজরে রেখেছি, আর আজ যে রাধার 18 বছর পূর্ণ হয়েছে। এইসব আবার তুমি কি বলছো কি পরি? আমি তো তোমার কথা আর কোনো কিছুই বুঝতে পারছি না গো। সেসব না হয় তোমরা তোমাদের মেয়ে জামাইয়ের কাছ থেকে শুনে নিও। এবার জামাই রাধাকে নিয়ে যেতে হবে। এসব কথা বলে পরি রাধাকে নিয়ে উড়াল দেয়। আর রাধা পরিরাজ্যে পৌঁছানোর পর পরীর ঘরে একটা বেগুন গাছ দেখতে পায়। একে কে পরীর ঘরে কিনা বেগুন গাছ? পরি, আপনি তো আমাকে আপনার ছেলের বউ বানানোর জন্যই নিয়ে এসেছেন, তবে আপনার ছেলে কোথায়? তাছাড়া ঘরের মধ্যে এই বেগুন গাছটা কেন লাগিয়ে রেখেছেন? রাধা, তুমি বেগুন গাছটা একবার ছুঁয়ে দেখো, তবে তুমি সবটা বুঝতে পারবে। পরীর কথা মতো রাধা বেগুন গাছটাকে ছুঁয়ে দেয়, আর সাথে সাথেই বেগুন গাছটা অদৃশ্য হয়ে একটা রাজকুমারী পরিণত হয়। বাবা সুজিত, অবশেষে তুই তোর রূপ ফিরে পেলি বাবা। আর রাধা, এই হলো আমার পালিত পুত্র সুজিত, আর অভয়নগরের জমিদার পুত্র। সুজিতের সাথে আমি তোমার বিয়ে দেব বলে ঠিক করেছি। সেসব তো আমি বুঝলাম, কিন্তু আপনার পালিত ছেলে এমন বেগুন গাছ কেন হয়ে গিয়েছিল? সে অনেক কথা রাধা। সুজিতের মা আমার অনেক ভালো বন্ধু ছিল। সুজিতের মা মারা যাওয়ার পর ওর বাবা যে খুব ভেঙে পড়ে। অবশেষে আমি সুজিতের দায়িত্ব নেই, আর রাজপ্রাসাদে থেকে আমি সুজিতকে বড় করতে থাকি। আর আমি বড় হওয়ার পরেই খুবই উগ্র স্বভাবের হয়ে যাই আর নির্বিচারে পশু হত্যা, বৃক্ষ নির্ধারণ করতে থাকি। আমার এমন বেপরোয়া আচরণে প্রকৃতি মাতা ক্ষুব্ধ হয়ে আমাকে অভিশাপ দিয়েছিলেন আর আমাকে আঘাতও করেন। তখনই আমি সুজিতকে বাঁচানোর জন্য প্রকৃতি মাতার পায়ে পড়ি। এতে করে প্রকৃতি মাতা সুজিতের শাস্তি কমিয়ে দেয় আর সুজিতকে একটা বেগুন গাছে পরিণত করে দেয়। আর সুজিতের বাবা ওর এমন অবস্থা দেখলে হয়তো মারাই যেত, কারণ তিনি যে তার ছেলেকে ভীষণ ভালোবাসেন। আর এসব সমস্যা থেকে বাঁচতেই আমি সুজিতকে পরিরাজ্যে নিয়ে এসে নিজের ঘরেই লালন পালন করতে থাকি। কিন্তু আমি কিছুতেই সুজিতের আসল রূপ ফেরাতে পারিনি। অবশেষে আমি পুনরায় প্রকৃতি মাতার দ্বারস্থ হই। না না পরি, তোকে আর কিছুতেই আমার পায়ে মাথা ঠুকতে হবে না। আমি ওই শয়তান ছেলের মুক্ত হওয়ার উপায় বলে দিচ্ছি। কোনো প্রকৃতিপ্রেমী যুবতী মেয়ের ছোঁয়া পেলে তোর ছেলে আবারও আগের মতো হয়ে যাবে। ও, এবার আমি তবে বুঝতে পেরেছি, আর তাই হয়তো আপনি আমার উপর নজর রেখেছিলেন। আর তাই তো আমার 18 বছর পূর্ণ হতেই আমাকে নিয়ে এসে আপনার ছেলের রূপ ফিরালেন, তাই তো? এই তো, বুদ্ধিমতী মেয়ের মতো তুমি সবটা বুঝে নিয়েছো। এবার চলো তবে আমরা পৃথিবীতে ফিরে যাই। তোমাদের বিয়ের ব্যবস্থা করতে হবে তো নাকি? এরপর পরি সুজিত আর রাধাকে নিয়ে বিমলের বাড়িতে ফিরে আসে। এরপর রাধা তার বাবা মাকে সব কথা খুলে বলে। সবটা শুনলেই তোমরা, এবার কি তোমরা তোমাদের মেয়ের সঙ্গে আমার পালিত ছেলের বিয়ে দেবে না? অবশ্যই দেব। দেখলে তো গিন্নি, আমি আমার মেয়ের জন্য রাজপুত্রের মতো জামাই পেলাম, তা আর পণ ছাড়া। আর আমি আমার মেয়েকে পণ ছাড়া বিয়ে দিয়ে এটা প্রমাণ করে দেব যে পণ একটা সামাজিক ব্যাধি। আমরা নিজেরা চেষ্টা করলে পণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি। বিমলের কথা শুনে সবাই অনেক খুশি হয়ে যায়। এরপর খুব ধুমধাম করে সুজিত আর রাধার বিয়ে হয়ে যায়। সেই কবে থেকে বলছি পরী দেখবো পরী দেখবো, কিন্তু আমার সামনে কোনো পরীর নাগালি তো পাচ্ছি না। পরী কোথায়? কোথায় গেলে আমি পরী দেখতে পাবো? এভাবেই পল্লবী সবসময় পরী খুঁজতো। বাবা মাকে হারানোর পর থেকেই পল্লবী তাদের পুরনো বাড়িতে থাকতে শুরু করে। এই যে পল্লবী, ওই বিড়বিড় করতে করতে কোথায় যাচ্ছিস? এদিকে একটু আয় তো দেখি। এই বাক্সটা আমার মাথায় একটু তুলে দে তো। আমি কিছুতেই যে এই বাক্সটা মাথায় তুলতে পারছি না। আমি এক্ষুনি তুলে দিচ্ছি, কিন্তু কাকু তুমি কি বলতে পারো পরীরা কোথায় থাকে? আমি কোথায় গেলে পরীদের দেখা পাবো? বলো না কাকু, তুমি তো জ্যোতিষী, তুমি নিশ্চয়ই পরীদের দেখতে পারো। বুঝেছি, এই মেয়ের মাথায় আবার পরী দেখার ভূত চেপেছে। যাই হোক, ওকে একটু ফাঁদে এখন ফেলা যাবে। তুই পরী দেখবি রে মা? এই কথাটা যদি তুই আগে বলতি তাহলে তো তোকে আর এতদিন অপেক্ষা করতে হতো না।
সত্যি বলছো কাকু? তুমি আমাকে পরী দেখাতে পারবে? এই কথাটা তো আগে বলবে, তাই না কাকু? আরে পাগল মেয়ে, পরী দেখা কি এতই সহজ নাকি? পরী দেখতে হলে তো আগে কিছু শাস্ত্র মেনে যজ্ঞ করতে হবে। আচ্ছা শোন মা, তুই 1 ঝুড়ি ফুল, 5 লিটার দুধ আর এবং 2000 টাকা নিয়ে তুই আমার বাড়িতে চলে আসিস। আমি সব শাস্ত্র মেনে যজ্ঞ করব। তখনই পরীরা আসলে তুই পরীদের দেখতে পাবি। ও আচ্ছা, এত কিছু জোগাড় করা তো অনেক কঠিন। তবে পরী দেখার জন্য হলেও আমি এই সবকিছু জোগাড় করব। আমার যে পরী দেখার ভীষণ শখ। এ কথা বলেই পল্লবী বাক্সটি তার মাথায় তুলে দেয়। এই পল্লবী তো খুবই বোকা। পরী দেখবে। যাক, ভালোই হলো। আমি ফ্রিতে দুধ, টাকা, ফুল সবই পেয়ে যাব। এসব কথা চিন্তা করে নরেশ ভীষণ খুশি হয়। আর এইদিকে পল্লবী বেশি বেশি করে কাজ করতে শুরু করে। বাহ বাহ পল্লবী, তুই তো আগের থেকে ভালো কাজ করছিস। আগে তো 1 ঝুড়ি ফলও আনতে পারতি না, এখন একাই 3 ঝুড়ি ফল আনছিস। আমার তো মনে হচ্ছে তোর ফল দিয়েই আমার দোকান চলে যাবে। আসলে দাদা, আমার কিছু টাকার ভীষণ দরকার, তাই তো দুদিন থেকে সারাদিন জঙ্গলেই পড়ে থাকছি। বলছি কি দাদা, তুমি আমাকে 3000 টাকা দিতে পারবে? আমি ফল দিয়েই তোমার সব টাকা শোধ করে দিব। তোর কাজের যে গতি হয়েছে তাতে 3000 কেন, 13 লাখ টাকা দিতেও আমার কোনো সমস্যা নেই। এই নে টাকা। আর শোন, এখন থেকে এভাবেই বেশি বেশি কাজ করবি। পল্লবী টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। আর নরেশের কথা মতো ফুল, দুধ এবং টাকা নিয়ে নরেশের বাড়িতে যায়। এই যে কাকু, তুমি আমাকে যেভাবে বলেছিলে আমি তো সেভাবেই কাজ করছি। এখন তুমি আমাকে পরী দেখাও দেখি। আরে বাবা, কেবল তো তুই যজ্ঞের জিনিসপাতি নিয়ে আসলি, এখন আমাকে যজ্ঞ করতে হবে, আহ্বান জানাতে হবে। শোন, তুই সন্ধ্যার সময় পূবের জঙ্গলে যাস, ওখানে পরীরা এসে তোর সাথে দেখা করবে। সত্যি বলছো কাকু? ঠিক আছে, তুমি যজ্ঞ শুরু করো, আমি পূবের জঙ্গলে যাচ্ছি তাহলে। পল্লবী চলে যাওয়ার পরে নরেশ বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, যা যা, পূবের জঙ্গলে গিয়ে শাকচুন্নিদের খাবার হ। ওই পূবের জঙ্গল তো শাকচুন্নিতে ভরা, ওইখানে গেলে তো আর জীবন নিয়ে ফিরতে পারবি না। আর পল্লবী পূবের জঙ্গলের দিকে যেতেই থাকে এবং সেখানেই পরীদের জন্য অপেক্ষা করতে থাকে। কি কাণ্ড! সেই কখন থেকে এখানে অপেক্ষা করছি, কিন্তু কোনো পরী এসে তো আমার সাথে দেখা করছে না। তবে কি না কাকু আমাকে বোকা বানালো? কিন্তু আমাকে বোকা বানাতো এতটাও সহজ নয়। আমাকে সবাই বোকা বললেও আমি অনেক চালাক। আমি পরীদেরকে খুঁজে বের করব। এসব কথা বলে পল্লবী পরীদেরকে জঙ্গলের মধ্যে খুঁজতে থাকে। আর খুঁজতে খুঁজতে পল্লবী হঠাৎ দেখতে পায় একটি গাছের মধ্যে, গাছের ডালে লম্বা লম্বা 2 গুচ্ছ চুল ঝুলছে। এত লম্বা চুল, এ নিশ্চয়ই পেতনির চুল। হে ঈশ্বর, রক্ষা করো আমায়! পরী দেখতে এসে কিনা পেতনিদের খাবার হব। এসব কথা বলে পল্লবী দ্রুত তার বাড়িতে চলে আসে। আর পরের দিন সকালে সে নরেশের বাড়িতে যায়। কাকু, তুমি কি আমাকে মারতে চেয়েছিলে নাকি? হ্যাঁ, আমি পরী দেখতে চেয়েছিলাম, পেতনি নয়। কিন্তু তুমি আমাকে পেতনিদের কাছে কেন পাঠিয়েছিলে?
পল্লবীর কথা শুনে নরেশ ভীষণ ভয় পেয়ে যায় এবং বলতে থাকে, এখন কি করব? এ এ তো দেখছি শাক চুন্নির পেটে যায়নি। এসব তুই কি কথা বলছিস পল্লবী? আমি তোকে কেন শাক চুন্নির কাছে পাঠাবো? কি হয়েছে আমাকে একটু খুলে বল তো। তারপর পল্লবী নরেশকে সব কথা খুলে বলে। আর সব কথা শুনে নরেশ স্বস্তির নিঃশ্বাস ফেলে আর বলতে থাকে, যাক বাবা, বাঁচলাম। আমি আরো কিনে কি ভাবছিলাম। আরে পাগল মেয়ে নাকি তুই? ওইগুলো পেতনি তোকে কে বলেছে? ও তো দুটো পরী গাছের ডালে বসে চুল শুকোচ্ছিল চাঁদের আলোতে। বোকামি তো তুই করেছিস, আজ আবার যাস, দেখতে পাবি। এসব কথা শেষ করে পল্লবী পূবের জঙ্গলের দিকে রওনা দেয়। এবং সেই গাছের ডালে সেই সোনার চুল দেখতে পায়। কি মুশকিলে পড়লাম রে বাবা, কাল দেখলাম সাধারণ চুল আর আজকে দেখছি সোনার চুল। পরীদের চুল কি দিন দিন পাল্টে যায় নাকি? এসব ভেবে ভয় পেয়ে কোনো লাভ নেই, আজ আমি পরী দেখবই দেখব। এসব কথা বলে পল্লবী সেই সোনার চুলের কাছে যায় আর তখনই সেখানে দুটো শাকচুন্নি প্রকট হয়। আমি জানতাম তুই আমার ফাঁদে পা দিবি। কালকে সব ঘটনা আমি আড়াল থেকে দেখছিলাম। তুই কাল পরীদের সাধারণ চুল দেখে পালিয়ে গিয়েছিলি, আর তাই তো আমি আজ আমার সোনার চুলগুলো এখানে রেখে দিয়েছিলাম। আমি জানতাম তুই সোনার চুল দেখতে এখানে অবশ্যই আসবি, আর এখন আমরা দুজন তোকে চিবিয়ে চিবিয়ে খাবো। এ আমি কি ভুল করলাম? পরীদের লম্বা চুল ভেবে কিনা শাকচুন্নিদের ফাঁদে পড়লাম। এই বিপদ থেকে যে আমাকে উদ্ধার হতেই হবে। শাকচুন্নি, শাকচুন্নি, আমাকে তোমরা খেও না, আমি যে পরী না দেখে মরতে চাই না। পল্লবীর এমন কাকুতি মিনতিতে শাকচুন্নিদের কিচ্ছু এসে যায় না, আর তখনই সেখানে একটি পরী এসে হাজির হয়। একই পরী এসেছে, চল পালাই, নয়তো আজ প্রাণ নিয়ে আর ফিরতে পারবো না। এই যে মেয়ে, এখনই তো তোমার প্রাণটা যেত। তুমি জানো না এই জঙ্গলে শাকচুন্নিদের বসবাস? তুমি এই জঙ্গলে কেন এসেছিলে বলো তো? ভাগ্যিস আমি সময় মতো চলে এসেছিলাম, নয়তো শাকচুন্নিরা তো তোমাকে চিবিয়ে চিবিয়ে খেত। বলছি মেয়ে, কি হলো বলো কিছু। এরপর পল্লবী তার পরী দেখার বিষয়ে সবকিছু খুলে বলে পরীদেরকে, আর এসব শুনে পরীটা ভীষণ হাসতে থাকে। তোমার পরী দেখার এতই শখ, আর এই জন্যই তো সেই জ্যোতিষী তোমাকে বোকা বানিয়েছে। যাই হোক, এখন তো পরী দেখেছো, আর কোনোদিন এই জঙ্গলে এসো না যেন, নয়তো শাকচুন্নিরা তোমাকে তাদের খাবার বানাবে। তবে তোমার পরিভক্তি দেখে আমাদের খুব ভালো লেগেছে, আর তাই আমরা তোমাকে একটি উপহার দিতে চাই, যা তোমার বুদ্ধির দুয়ার খুলে দিবে। তুমি আর কোনোদিনও বোকা হবে না। একথা বলে রানী পরী তার গলা থেকে মুক্তোর মালাটি খুলে পল্লবীর হাতে দেয়, আর নীলপরী হীরের মালাটি খুলে দেয়। হীরে এবং মুক্তোর মালা পরে পল্লবী খুশি মনে বাড়িতে চলে যায়। রূপপুর বনের পাশে আছে বড় একটা জঙ্গল। পূর্ণিমার রাতে চাঁদের আলো জঙ্গলের ভেতর একটি পরিমাতার মূর্তির উপর পড়ে, আর চাঁদের আলোতে মূর্তির মাঝে প্রাণ চলে আসে, আর বুড়িমা জেগে ওঠে। জয় রাক্ষস মাতার জয়, অবশেষে আমি এই মূর্তি থেকে মানুষে ফিরে এলাম। তবে আর রক্ষে নেই রানী পরী, আমি আসছি। তোর মন্ত্র ভেদ করে আজ আমার কাছে প্রাণ ফিরে এসেছে, আর এটাই তোর জীবনের কাল। হ্যাঁ। এ কথা বলে বুড়িমা একটি জাদুর গালিচা প্রকট করে, আর বুড়িমা সেই গালিচার উপরে ওঠে। তখনই মেঘ গালিচা বুড়িমাকে নিয়ে উঠতে শুরু করে, আর বুড়িমা পরীর রাজ্যে গিয়ে পৌঁছায়। কুটনি বুড়ি, তুই আবারও মূর্তি থেকে তোর আসল রূপে ফিরে এসেছিস। তবে কোনো চিন্তা করিস না, আমার মেয়ে জন্ম নেবে। আমার মেয়ে জন্ম নিয়েছে, এবার শুধু আমার কন্যার 5 বছর পূর্ণ হওয়ার পালা। আমার কন্যার 5 বছর পূর্ণ হলে আমার কন্যার হাতেই তোর মৃত্যু হবে। আরে আরে, ভয় দেখাস না, ভয় দেখাস না, তার আগে আমার হাতে তোর মৃত্যু হবে, আর তোর কন্যাকে আমি পৃথিবীতে নিয়ে যাব, আর আমি ওকে বড় করব।
তারপর তোর কন্যাকে আমি কালো জাদুর হাতিয়ার হিসেবে ব্যবহার করব। আর তোর কন্যার 5 বছর পূর্ণ হলে ওকে আমি বলি দিয়ে আমার অমরত্ব লাভ করব। তুই আবার আমার সন্তানের ওপর নজর দিয়েছিস? তুই কুটনি বুড়ি, তুই কি ভুলে গেলি তুই আমার গর্ভের সন্তানের দিকে নজর দিয়েছিলি বলে আমি তোকে মূর্তি বানিয়ে রেখেছিলাম? হ্যাঁ, সব মনে আছে, কিচ্ছু বলিনি আমি। আর আমি পাথর হয়েছি বলেই আমার সব শক্তিগুলো বুঝি হয়েছিল, আর আমি আরো বেশি শক্তিশালী হয়েছি। আর আজ আমার হাতেই তোর মৃত্যু হবে। এ কথা বলে বুড়িমা কালো জাদু করে, আর কালো জাদু করে পরীকে হত্যা করে ফেলে। আর পরী কন্যাকে নিয়ে মেঘ গালিচায় চড়ে পৃথিবীতে চলে আসে। পরিকন্যা এখন আমার কাছে, আজ আমার অনেক ভালো লাগছে, অনেক খুশি লাগছে। আমাকে যে আর এই বুড়ির রূপে থাকলে হবে না, তাহলে যে এই পরিকন্যার মায়ের মতো লাগবে না। না, আমাকে রূপ বদলাতে হবে, আর এই 5 বছর পরিকন্যার মা হওয়ার মিথ্যে নাটক করতে হবে। আর তার জন্য আমাকে নিমকি নদীর জলে ডুব দিতে হবে। নিমকি নদীর জলই পারে একমাত্র আমাকে রূপ বদল করতে। কিন্তু এই পরিকন্যাকে কোথায় রাখবো আমি? এই তো পেয়েছি বুদ্ধি। এরপর বুড়ি বুদ্ধি করে জাদু করে দোলনা এনে পরিকন্যাকে সেখানে শুইয়ে দেয়, আর তাকে সেখানে রেখে নিমকি নদীর উদ্দেশ্যে রওনা দেয়। আর তখনই পার্বতী নামের একটি গাভী ঘাস খেতে খেতে সেই দোলনার কাছে চলে আসে। আরে বা, এই জঙ্গলের মাঝে তো দেখছি পরিকন্যা চলে এসেছে, কিন্তু এই জঙ্গলে তো ভূত প্রেতের অভাব নেই, এখানে পরিকন্যা থাকলে যে বিপদ হতে পারে। এসব কথা বলে পার্বতী পরিকন্যাকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে বুড়ি রূপ বদলানোর জন্য নিমকি নদীতে গিয়ে নিমকি নদীতে ডুব দেয়, আর সে বুড়ি থেকে তরতাজা একটি মহিলাতে পরিণত হয়। আহ, কি যে ভালো লাগছে! সাদা চুলের বদলে কালো চুল এসে গেছে, আর ঝুলে যাওয়া চামড়া থেকে টান টান চামড়া তৈরি হয়েছে। একেবারে যুবতী হয়ে গেছি আমি। আমাকে আজকে ভীষণ সুন্দর লাগছে। তবে তো ভালো হয়েছে, এবার আমাকে পরিকন্যার মা হিসেবে মানাবে। এবার শুধু নিজের একটা নাম দিতে হবে। এখন থেকে সোনালী নামে পরিচিত হব। পরিকন্যার মা সোনালী। হ্যাঁ, এটাই ভালো হবে। এরপর সোনালী নদী থেকে উঠে সে দোলনার কাছে চলে আসে, কিন্তু সেখানে এসে সে পরিকন্যাকে দেখতে পায় না। কি কাণ্ড! আমার পরিকন্যা কোথায় গেল? কে নিয়ে গেল আমার পরিকন্যাকে? এত সাধনা করে পরিকন্যার মা হলাম, কিন্তু পরিকন্যাকে আগলে রাখতে পারলাম না। না, যে করেই হোক পরিকন্যাকে আমাকে খুঁজে বের করতেই হবে। এসব কথা বলে সোনালী পরিকন্যাকে খুঁজতে শুরু করে। আর এদিকে পার্বতী তার ভাঙাচোরা ঘরে পরিকন্যাকে নিয়ে আসে। মালিক চলে যাওয়ার পর থেকে এই ঘরে তো আমি একাই থাকছি, আর জঙ্গলে ঘুরে ঘুরে ঘাস খেতাম। তবে আজ থেকে আমি একজন সঙ্গী পেলাম। আজ থেকে আমি পরিকন্যাকে নিজের সন্তানের মতো করে বড় করে তুলব। এই বলে পার্বতী আর পরিকন্যাকে অনেক আদর যত্নে বড় করতে থাকে। দেখতে দেখতে দিনগুলো কাটতে থাকে, আর পরিকন্যাও বড় হতে থাকে। মা, তুমি আমাকে রেখে একা একা জঙ্গলে যাও কেন বলো তো? আজকে থেকে আমিও তোমার সাথে যাব। তুমি আমাকে নিয়ে চলো না মা। জেদ করিস না রে মা, আমি যে তোকে জঙ্গলে নিয়ে যেতে পারবো না। জঙ্গলে নিয়ে গেলে তোর যে বিপদ হতে পারে। তুই শুধু ঘরেই থাক, আমি বরং জঙ্গলে গিয়ে তোর জন্য ফল নিয়ে আসবো। আর জেদ করিস না মা, তুই ঘরেই থাক। এসব কথা বলে পার্বতী জঙ্গলে চলে যায়, আর জঙ্গলে গিয়ে ফল সংগ্রহ করতে থাকে। কি যুগ এলো রে বাবা! আজকাল দেখি গাভীরাও ফল খেতে শুরু করে দিয়েছে। এবার তো তাহলে জঙ্গলে আর ফলই থাকবে না। না গো, তুমি ভুল ভাবছো। এই ফল তো আমি খাবো না, আমার কন্যা খাবে। তা তুমি এই জঙ্গলে কি করছো? এই জঙ্গলে তো সচরাচর কেউ আসে না। আমাকে নিয়ে তো ভাবিস না, তুই তোর কাজে যা। ইস, এসেছে আমাকে প্রশ্ন করতে। সোনালীর কথা শুনে পার্বতী চলে যায়। আর কিছুক্ষণ পরই সোনালীর মাথায় একটা চিন্তা ঘুরতে থাকে। কি বললো এই গাভীটা? গাভীর আবার কন্যা আসবে কোথা থেকে? ব্যাপারটা তো একটু সন্দেহজনক লাগছে। এরপর সোনালী পার্বতীর পিছু নেয়, আর পিছু নিতে নিতে পার্বতীর ঘর অবধি পৌঁছে যায়। আর সেখানে গিয়ে পরিকন্যাকে দেখতে পায়।
আর পরিকন্যাকে চিনতে সোনালীর একটুও ভুল হয় না। আরে এই তো সেই পরিকন্যা। আর এতদিন কিনা আমি এই পরিকন্যাকে আকাশ পাতাল খুঁজে বেরিয়েছি। এখন যেহেতু হাতের কাছে পেয়েছি, তবে আর কোনো চিন্তা ভাবনা নেই। এখন তাহলে পরিকন্যাটা গাভীর কাছেই থাক। পরিকন্যাটার 5 বছর পূর্ণ হতেই আমি এখানে আবার আসবো আর পরিকন্যাকে বলি দিব। এসব কথা বলে সোনালী চলে যায়। আর দেখতে দেখতে ফাগুনি পূর্ণিমা চলে আসে। মা মা আমার ভীষণ যন্ত্রণা হচ্ছে মা। আমার আমার দম বন্ধ হয়ে আসছে। আমার শরীরে কেমন ব্যথা করছে। আমার অনেক কষ্ট হচ্ছে মা। মারে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো একটা গাভী। আমি কি আর পরিদের ব্যাপার স্যাপার বুঝি? হে উপরওয়ালা, তুমি আমার কন্যাকে ভালো করে দাও। এসব কথা শেষ হতে না হতেই সেখানে সোনালী চলে আসে। যতই প্রার্থনা কর না কেন, কোনো লাভ নেই। আজ আমি তোর পরিকন্যাকে বলি দিবই দিব। শয়তান মহিলা, আমার মেয়ে এমনি অসুস্থ, আর তার মধ্যে তুমি বলছো কিনা ওকে বলি দেবে? তুমি চলে যাও এখান থেকে বলছি। আমার মেয়ের অনেক কষ্ট হচ্ছে। পার্বতীর কোনো কথা না শুনেই সোনালী পরিকন্যার দিকে এগোতে থাকে। আর পার্বতী রেগে গিয়ে সোনালীকে জোরে ধাক্কা দেয়, আর সোনালী ধপাস করে পড়ে যায়। আর সোনালী রেগে গিয়ে জাদু করে গাভীটিকে বন্দি করে রাখে, আর আবারও পরিকন্যার দিকে যেতে থাকে। আর তখনই সেখানে পরিমাতার আত্মা প্রকট হয়। শয়তান কতনি পরি, আমি জানতাম তুই আমার মেয়ের কিছু ক্ষতি করার জন্য আসবি। তাই তো স্বর্গদেবীর অনুমতি নিয়ে আমি আত্মা রূপে ফিরে এসেছি আমার সন্তানকে রক্ষা করতে আর তোকে হত্যা করতে, কারণ আমি আত্মা রূপে ভীষণ শক্তিশালী। এ কথা বলে রানীপরীর আত্মা সেই কুটনিপরীকে ভস্ম করে দেয় আর জাদু করে পার্বতীকে মুক্ত করে। তুমি আমার কন্যাকে ভালোবেসে ওর মা হয়ে উঠেছো, আমি তার জন্য ভীষণ খুশি। তবে আজকে রাতের পর আমার কন্যা ভীষণ শক্তিশালী হয়ে যাবে, আর তারপর তোমাকে আর কোনো ঝামেলায় পড়তে হবে না, বরং আমার কন্যা দ্বারা তুমি ভালো থাকবে। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার কন্যাকে সন্তানের মতো বড় করেছো। আমি আসি, তুমি আমার কন্যাকে সন্তানের মতো আগলে রেখো, কেমন? এসব কথা বলে আত্মা অদৃশ্য হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।